প্রচ্ছদ অবাক কণ্ঠে শোধায়। করাবে না মানে? ডিভোর্সের ডেট পেছাবে তাহলে? করাবো না। আশ্চর্য তো, আপনি কি ঠিকমতো কোনো দিনও আমার হাতটা ধরেছেন? আর আমি প্রেগন্যান্সি টেস্ট করাতে যাব? হাস্যকর বিষয়, জানতো আপনি? এত কথা বুঝি না। টেস্ট করাতে যেতে হবে, তা না হয় ডিভোর্সের টাইম পেছাবে। টিয়াদের নিয়ে এলেন না? ওরা দুপুরের দিকে আসবে প্রযুক্ত ভাইয়াদের সাথে। দুষ্টু কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। আমি কি বললাম শুনছো তো? দুষ্টু বিরক্ত হলো। চোখ ঘুরিয়ে বিশাল শ্বাস ফেলে বলল, আপনার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি আগে, তারপর। প্রচ্ছদ ভ্রু বাঁকিয়ে তাকায়। কি ব্যাপার বলো তো? প্রথমে বললে বিয়ের ঝামেলা মিটুক, এখন আবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার পর মানে? দুষ্টু তাকে মাঝপথেই থামিয়ে দেয়। আপনার কি ব্যাপার বলুন তো? এত তাড়াহুড়ো করছেন কেন? ডিভোর্সটা মনে হয় আপনার জন্যই বেশি জরুরি। প্রচ্ছদ কাঁধ ঝাঁকায়, পাত্তাহীন গলায় বলে, অবশ্যই। আমার আবার বিয়ে করতে হবে না। তুমি যত তাড়াতাড়ি ভাগবে তত তাড়াতাড়ি নতুন কেউ এন্ট্রি নেওয়ার সুযোগ পাবে। বলতে বলতে প্রচ্ছদ চোখ টিপল। দুষ্টু অন্যদিকে চোখ ঘুরায়। কথাটা ভালো লাগলো না। এতদিন একসাথে থাকার পর কি এত সহজে একে অন্যকে ভুলে যেতে পারে? পারবে? পারা যায় হয়তো। দুষ্টুও অবশ্যই পারবে। ও আস্তে আস্তে খাতায় রাবার ঘষে মোছার চেষ্টা চালাচ্ছে রং পেন্সিল দিয়ে লেখা নির্কে, কিন্তু মুছতে গিয়ে ঝাপসার ন্যায় লেপ্টে যাচ্ছে। হয়তো কিছুদিন পর এই চেষ্টায় প্রত্যাবর্তিত হবে প্রচ্ছদের ওপর। মানুষের জীবন কি শুধুমাত্র এই মনে রাখা আর ভুলে যাওয়া নীল নকশার খেলা, নাকি লাল গুটির চাল, নাকি সবুজ ধরনের ন্যায় বিশাল? দুষ্টু গলা পরিষ্কার করে বলে, যান, ফ্রেশ হয়ে আসুন। এত সকালে তো বোধহয় নাস্তাও তৈরি হয়নি। না, খাবো না। ফ্রেশ হয়ে এসে ঘুমাতে হবে, রাতে ঘুম হয়নি। দুষ্টু কুটিল চোখে তাকায়। কেন? আপনারও বাসরাত গিয়েছে নাকি? প্রচ্ছদ চমকে ঘাড় ফেরালো। বাম পাশের বুকে হাত রেখে ভঙ্গি করে বলল, বাসর রাতের কথা মনে করিয়ে দিও না আর। আমার বাসর রাত তো গিয়েছে বউয়ের ডিভোর্স ডিভোর্স খেলা নিয়ে, আর নীরের বাসর রাত গেল দৌড় প্রতিযোগিতার মারামারি দিয়ে। দুষ্টু ঢোক গিলে শুকনো ঠোঁট দুটো জিব্বা দিয়ে ভিজিয়ে আস্তে করে শুধায়। কেন? প্রচ্ছদ দাঁতে দাঁত চেপে বলে, আর প্রযুক্ত বিয়ে করেছে, তাও আবার লুকিয়ে। শালা হারামি একটা। আর মেয়ে হচ্ছে নীরের বান্ধবী। দুষ্টু বড় করে শ্বাস নিল ফেলল। খানিক আগে শীতে কাঁপতে থাকা শরীরটা ক্রমেই ভীতির উষ্ণতায় নিবিড় হলো। হঠাৎ গুরুত্বপূর্ণ কিছু মনে পড়ছে এমন ভঙ্গিতে প্রচ্ছদ বলল। এই নীর তো তোমার বন্ধু, তাই না? দুষ্টু কম্পনজাত গলায় বলে, ছিল। তাহলে তো শ্রেয়সীকেও চেনার কথা। দুষ্টু অন্যদিকে চোখ ঘোরায়। অনেকক্ষণ তাকিয়ে থেকে বাইরের সফেদ কুয়াশা ভেঙে আসা সরু সোনালি রোদ্দুরে। এরপর দুর্বল গলায় বলে, কি জানি, হয়তো দেখেছিলাম কখনো, হয়তো জানি কিন্তু চিনি না। হুম। দুষ্টু প্রচ্ছদের দিকে তাকিয়ে হঠাৎ ব্যস্ত কণ্ঠে বলল, তখন টিয়া কোথায় ছিল? টিয়া সেখানেই ছিল। মেয়েটা বিয়ের পর থেকে একদম চুপচাপ। কেন, কিছু জানো? দুষ্টু গোপনে শ্বাস ছাড়ে। স্ফটিক মিহির স্বর্ণবর্ণের রোদটা জানালার কাচ ভেদ করে এসে আছড়ে পড়ে তার সদ্য ঘুম ভাঙা তৈলাক্ত পেলব মুখটায়। আননের কপলগুলো চিকচিক করে ওঠে। প্রচ্ছদ তাকিয়ে থাকে অনেকক্ষণ। দুষ্টু চোখের কোণায় কয়েক বিন্দু ধারালো অশ্রু টলমল করে ওঠে। জানান দেয় দুঃখ কষ্টের ক্লেশ। মেতে ওঠে প্রচ্ছদের বুকের আলোড়ন। সে ধীর পায়ে কাছে এলো। পবিত্র আলোর ছায়া পড়া ওই লাল মুখটার দিকে চেয়ে ভোরে লালাপ সূর্যের দিকে তাকালো। উদ্দেশ্য তুলনা করা, কার স্বর্ণবর্ণের লালাপ সূর্যটা সব থেকে সুন্দর, প্রকৃতির না প্রচ্ছদের। দুষ্টু দৈবাত্য শুনতে পেল। তার কানে প্রতিধ্বনি হয়ে এসে লাগলো পুনরায় আরেকটি গোপন আড়ালে থাকার শরীরে লোম দাঁড় করানো ফিসফিসানি কণ্ঠস্বর। সেই পুরুষাপ গহীন কণ্ঠটি বলছে, আকুল ব্যাকুলতায় ভরে ওঠে, সেই নারী আমার হৃদ সিন্ধুকের রানী, অন্তর্বর্তীর সন্ধানী, নাম তার গোপনী। প্রচ্ছদ চলে গেল ওয়াশরুমের দিকে পাঞ্জাবি খুলতে। দুষ্টুর সামনে সে খালি গা হয় না বললেই চলে। তবে দুষ্টু আকস্মিক বাক্যে স্তব্ধ হয়ে গেল। কানে কানে বাড়ি খেলো কথাগুলো। ছন্দপতন ঘটল ভাবনার সাজানো পরবর্তী কল্পনাগুলো। এক অতলান্ত ঐন্দ্রজালী গভীরতায় যেন ক্রমশ আটকা পড়ার পায়তারা খুঁজতে ব্যর্থ চেষ্টা করছে তার হৃদসিন্ধুক।
দুপুর দিকে শীতল হাওয়ার হালকা রোদ্দুর মাথায় নিয়ে হকবাড়িতে প্রবেশ করলো ওরা। চারিপাশে তখন আরামদায়ক আবহাওয়ার এলোমেলো দল। দুষ্টু ছোটাছুটি করছে ইরার জন্য দুধ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিয়তক্ষণ পূর্বে ইরা মাথা ঘুরে পড়ে গেছে। অর্জন জানে না এখনো, তবে জানলে আর কারো রক্ষে নেই। দুপুরে জাঁকজমকপূর্ণ আভিজাত্যের ন্যায় জামাই আদর করা শেষে শিরিন হক বললেন মৃদু হেসে, শোনো নীর, দুষ্টু প্রচ্ছেদ পরশু সকালে গ্রামের বাড়ি যাবে। তুমি এবং টিয়াও গিয়ে ঘুরে এসো। দুষ্টু চমকালো থমকালো। যা থেকে ক্রমশ দূরে যাওয়ার চেষ্টায় সে ব্যস্ত, তা কেন বারবার সুতো টেনে টেনে তার দ্বারপ্রান্তে অবধি চলে আসছে। হায় আল্লাহ! নির্বিস্ময় নিয়ে তাকায়। প্রচ্ছদের দাদার বাড়ি তার নানু বাড়ি। সে বলে, এখন গিয়ে কি বলবো, পরে একসময় জানাবানি। ইফতার হক বলেন, যাও না, তোমার নানা নানুর কবর জিয়ারত করে এসো। অনেক দিন তো হলো, যাও না। নীর আর কথা বলল না। বড় মামার মুখের উপর সে কথা বলে কিঞ্চিত। এ উক্তি খুব বিরল, কিন্তু যাওয়ার জন্য তার মোটেও ইচ্ছে নেই। চোখের সামনেই দুষ্টু প্রচ্ছদের প্রেমের রঙ্গলীলা সে সহ্য করবে কিভাবে? হ্যাঁ, সে এক পলক দুষ্টুর দিকে তাকিয়ে মাথা নিচু করলো। প্রচ্ছদ ধীর পায়ে মায়ের কাছাকাছি গিয়ে ফিসফিস করে বলল, আম্মু, প্রযুক্তকেও সঙ্গে নেব। প্রচ্ছদের সকল আবদার তার মায়ের কাছে। অর্জনের থেকে প্রচ্ছদের চাওয়াগুলো বেশি এবং তা কষ্টসাধ্য। সে যা চায় তা এনে দিতে হবে, অন্যথায়। ভীষণ সৎ, সত্য, সহৃদয় হওয়া সত্ত্বেও ছোট ছেলের কোনো অহেতুক অনৈতিক প্রস্তাবেও শিরিনা হক না করতে পারে না। ছেলের জীবনের সব থেকে বড় আবদারটি সে পূরণ করেছে আরো বহু আগে। তার জন্য মাঝে মাঝে তার কষ্ট হয়, আফসোস হয়, পরক্ষণেই আবার ছেলের জন্য মায়া হয়। সে প্রচ্ছদের কথার উত্তর না দিয়ে বলল, প্রযুক্তও যাবে, বড় বৌমা তো অসুস্থ, তাই অর্জন আর সে যেতে পারবে না। নীরা, সাজিদ কি যেতে চাও? সাজিদ বলার আগেই নীরা এক বাক্যে না করে দিল। সাজিদ মিনিট দুয়েক দাঁত চেপে তাকিয়ে থেকে হনহন করে ঘরে চলে গেল। প্রচ্ছদ অগোচরে একটু দূরে দুষ্টুর কাছে এলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফিরে এসে রিপোর্ট নিয়ে কোর্টে যেতে হবে কিন্তু, নাকি আরো বাহানা আছে? দুষ্টু ভ্রু কুচকায়। প্রচ্ছদের দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে গমগমে আওয়াজে বলে, আপনার কি মনে হয় আমি আপনার কাছে থাকার জন্য এরকম করছি? প্রচ্ছদ মাথা ঝাঁকিয়ে বলে, অবশ্যই। দুষ্টু বেকল বনে গেল। আশ্চর্য! তুমি যা ভাবছো তা তো কোর্ট বুঝবে না দুষ্টু। প্রচ্ছদ ঠোঁট টিপে। দুষ্টু রেগে বলে, চলুন এক্ষুনি যাব। না থাক, দরকার নেই। বাড়ি থেকে ঘুরে আসার পর। দুষ্টু ক্রোধ নিয়ে তাকিয়েই থাকে কিছুক্ষণ, অনেকক্ষণ। এদিকে তাদের দিক থেকে চোখ সরিয়ে ফেলেও অনিচ্ছাবশত তাদের দিকেই তাকিয়ে থাকে নীর। দুষ্টু আকস্মাৎ বরফের চেয়েও ঠান্ডা, কঠিন এবং ধীর গতিতে প্রশ্ন করে, আপনি আমায় ভালোবাসেন না? হঠাৎ এমন প্রশ্নে প্রচ্ছদ কথা হারিয়ে ফেলে। এরপর দৃঢ় কণ্ঠে বলে, না। দুষ্টুর কপালে ভাঁজ পড়ল অবাকতার, নিজের ভাবনার প্রতি সন্দেহ। সে অন্য মনস্ক চিন্তিত স্বরে আস্তে করে বলে, বাসেন না? না। বলেই প্রচ্ছদ দ্রুত পায়ে চলে যায়। দুষ্টু সেদিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ বাদে গোপনে দীর্ঘশ্বাসে মুচকি হাসে। বাসেন, কিন্তু স্বীকার করবেন না। আপনার এই দৃঢ়তার জন্যই আমরা আমাদের পথ পৌঁছাবো না। আপনি স্বীকার করে মায়া বাড়িয়ে আমার আটকে রাখবেন, আর না আমার মন আপনার মায়ায় জালে প্রবেশ করার ফুসরত পাবে। ধন্যবাদ আপনাকে। কখনো স্বীকার করবেন না, পারলে আমায় ভালোবাসবেন না। মধ্যাহ্নের সমাপ্ত শেষে অপরাহ্নের সূচনা। চতুর্পাশের ঝিমঝিম পবনের সান্নিধ্যে ঝিরে ঝিরে চুরির মৃদু ছন্দ। ইরা শুয়েছিল দুর্বল চিত্তে, বন্ধ চোখে। হুটহাট খুব জোরে দরজা খোলার শব্দ এলো। ইরা আস্তে করে চোখ খুলে দেখল, মৃদু কিন্তু খুব নিখুঁত ভীষণ স্নেহের সুরে কাঁপতে কাঁপতে কেউ ডেকে উঠল, ইরাবতী। ইরা হাসল, চোখ বন্ধ করে আবার ঝপাত করে খুলে অর্জনের দিকে তাকিয়ে আবার মিষ্টি হাসি দিল। বলল, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসো। খেয়েছো? এসো, নিচে খাবার দিচ্ছি। অর্জুন এক ছুটে এসে ইরার হাত ধরে। হাতের উল্টো পিঠে শুকনো দুটো চুমু দিয়ে চোখ নিবদ্ধ করে ইরার শুকনো মুখে। ইরা আবার হাসল, বলল, জেনেছো? আরে বোকা, তেমন কিছুই হয়নি। অর্জুনের চোখ দুটো নিরেতে উজ্জ্বল হলো। ইরা উদ্বিগ্ন হয়ে তার গালে হাত রেখে বলল, এই দেখো, আরে সামান্য একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তাকাও, আমি একদম সুস্থ আছি। প্রেগনেন্সির সময় এসব একটু একটু হয়, তুমি তো জানো।
অর্জন মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তেজের ছাটে বলল, এত বলি কেয়ারফুল থাকতে, কিন্তু না, সে আরো বেশি করে কেয়ারলেস হচ্ছে। খাওয়া দাওয়া ঠিকমতো না করলে তুমি মাথা ঘুরে পড়ে যাবে না তো কি আমি আমি পড়ে যাব? সবার দিকে খেয়াল রাখার সুযোগ আছে, শুধু আমার দিকে আর নিজের দিকে রাখার সময় হয় না। ইরা শব্দ করে হাসল। আস্তে করে উঠে দাঁড়িয়ে অর্জনের শার্ট খুলে দিল। মিনিট কয়েক অপলক দৃষ্টিতে একজন অপরজনের দিকে চেয়ে রইল। চার চোখের ভাব মিল হলো। আকাশ সমপরিমাণ কষ্ট, একটা সন্তানের শূন্যতা, বুক ভরা হাহাকারের উদ্বিগ্নগুলো আস্তে আস্তে কেটে গেল। কর্পূরের মতো কোথাও যেন উবে গেল। মনে হলো যেন যেন নতুন অনুভূতি, নতুন ভালোবাসা, নতুন পথ চেনা। এই প্রথম কাছে আসা, একদম আলাদা, সব থেকে আলাদা। তিমির রাত, নিস্তব্ধ, বারান্দার কিনার ঘেঁষে দাঁড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে কাদো আকাশকে নিরাশ সযত্নে মমতা দিয়ে চাঁদ দেখাচ্ছিল, তারা দেখাচ্ছিল। মুখ থেকে ফু করে ধোঁয়া ছেড়ে আকাশের সাথে খেলার চেষ্টা করছিল। মায়ের দেখা দেখি বার কয়েক আকাশ চেষ্টা করলো, তাতে মুখ থেকে থুতনি অবধি লালায় ভরে যেতেই নীরা শব্দ করে হেসে পরম যত্নে তা মুছে দিল। ছোট্ট মিষ্টি আকাশকে, তার মতোই একটা বিশাল আকাশকে দেখিয়ে নানান কথা বলে ভুলাচ্ছিল। সাজিদ আসতেই তার কান্না থেমে গেল। হাত বাড়িয়ে বাবার কোলে উঠে আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই দিল। সাজিদ সারা বারান্দা পায়চারি করলো। ছেলের কান্না থামাতে না পেরে নিয়ে গেল মায়ের কাছে। মায়ের কাছ থেকে ফিরে এসে দেখা গেল নীরা এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। সাজিদ ওর পাশে দাঁড়ালো। মীরার মতো মুখ তুলে আকাশ দেখে গেল। সময় গড়ালো, সেকেন্ড, মিনিট, কতক্ষণ। এক সময় নীরা বলল, আমাকে বিয়ে করে ঠকে গেছো তাই না? সাজিদ অবুঝের ন্যায় তাকায়। ঠকবো কেন? নীরা হাসে, কেমন বিদ্রুপ সুরে হেসে বলে, কি জানি কেন। এরপর আবারও কিছুক্ষণ পিন পিন নীরবতার পর নীরা বলে ওঠে, তোমার কি কোনো প্রেমিকা আছে? সাজিদ তাকালো। চোখ ঘুরিয়ে নীরা সেই চোখে চোখ ফেলল। সাজিদ মাথা নেড়ে বলে, না। তবে ওই দিন ওই মেয়েটা কি ছিল? সাজিদ জানে না এমনভাবে উত্তর দিল, কোন মেয়ে? টিয়ার বিয়ের দিন গেটের সামনে যার সাথে কথা বলছিলে, আমি চলে আসার সময় শুনেছিলাম মেয়েটা বলছে বউ বাচ্চা থাকতে অন্য মেয়ের দিকে নজর দেন। ছি, এরকম কিছুই বলছিল তাই না? সাজিদ মিনিট দুয়েক নির্বাকে নীরার ছলছল নয়নের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর অনেকদিন বাদে খুব আশ্চর্যভাবে ভীষণ আদরে বাহু বন্ধনে আবদ্ধ করলো তাকে। মাথা নেড়ে বলল, না, এরকম কিছু কেউ আমাকে কখনো বলেনি। ওই মেয়েটা বোধ হয় অন্য কাউকে বলছিল। বিয়ে বাড়িতে তো কত মানুষ আসে যায়। সাজিদের বুকের শার্টে মাথা ঘষে নীরা শব্দ করে কেঁদে উঠল। বাচ্চাদের মতন গলায় বলল, সত্যি তো তাই না? তিন সত্যি। আচ্ছা। কান্না থামিয়ে সে নাক টানলো। সাজিদ অনেকক্ষণ তাকে জড়িয়ে ধরে রাখলো। মস্ত বড় আকাশের দিকে তাকিয়ে বিশাল এক দীর্ঘশ্বাস ছেড়ে হালকা আওয়াজে বলল, নীরা, আই এম সরি। কেন? সাজিদ কাঁধ ঝাঁকিয়ে বলে, এমনি বললাম। যদি জানায় অজানায় কষ্ট দিয়ে থাকি তবে তার সব কিছুর জন্য সরি। সব কিছুর জন্য, সব। ইটস ওকে। আচ্ছা নীরা, আমরা কি পারি না ভালোবেসে সংসার করতে? সাজিদের কণ্ঠে ব্যাকুলতা। নীরা মুখ তুলে তাকালো, টলমল চোখে চেয়ে বলল, কিন্তু তুমি তো আমায় ভালোবাসো না সাজিদ। কি নিদারুণ সত্য, কত সহজে বলে ফেলল। সাজিদ বলে, তুমি বাসো? বাসবো। আমিও বাসবো। তখনই আকাশের কান্নার আওয়াজ শোনা গেল। ওরা দুজন দূরে সরে দাঁড়ালো। সবুজা হক এসে আকাশকে নীরার কোলে তুলে দিয়ে বললেন, কি যে হয়েছে আজ, কিছুতেই কান্না থামছে না। তুমি দেখো ও কি চায়, কোনো মতে যদি কান্না থামাতে পারো। নীরা মাথা নেড়ে মিষ্টি হাসলো। সবুজা হক সেকেন্ড কয়েক তাকিয়ে থাকলেন। এই প্রথম মেয়েটা শাশুড়ির সাথে মিষ্টি হেসে সৌজন্য বজায় রাখলো। এই প্রথমবার নীরাকে একদম অন্যরকম লাগলো। সবুজা হক দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশকে নীরা অনেকক্ষণ থামানোর চেষ্টা করলো, সাজিদেও চেষ্টা করলো। তারপর দুজনে মিলে একসাথে লাগলো ছেলের কান্না থামানোতে। নীরা আকাশে চাঁদ তারা দেখায় আর সাজিদ বারান্দার কোণা থেকে গোলাপ ফুল এনে ছিঁড়ে আকাশের মাথার উপর ছিটিয়ে দুষ্টুমি করে। মিনিট কতক গেল না, আকাশের কান্না থেমে গেল। 3 সদস্যের পরিপূর্ণ পরিবার একটা পরিপূর্ণ সংসারের সাক্ষাৎ পেল। সেই নির্জন রাত, ফাঁকা রাস্তা, হাওয়ায় নৃত্যরত বৃক্ষ এবং
সুন্দর মুহূর্তটার সাক্ষী হয়ে রইল চন্দ্র, নক্ষত্র, পবন আর ছোট্ট পুতুলের ন্যায় তাদের ছেলে আকাশটা। কাল ওরা সবাই প্রচ্ছদের দাদাবাড়ি যাবে। দুষ্টু আগের দিন রাতে ব্যাগ গোছানোর সময় বলল। কতদিন থাকবো? প্রচ্ছদ ফোন চাপতে চাপতে উত্তর দেয়, যতদিন তোমার ইচ্ছা। ঠাস করে ব্যাগটা বন্ধ করে দুষ্টু কোমরে হাত রেখে প্রচ্ছদের সামনে দাঁড়ায়। ফোনের উপর হাত রেখে বলে, ফাজলামি করেন? প্রচ্ছদ বিরক্তি নিয়ে বলে, আরে ধুর তোরই শরত কাজ করছি না। বলতে বলতে সে ল্যাপটপটা খুলে বসলো। দুষ্টু আবার জিজ্ঞেস করলো, কতদিন থাকবো? প্রচ্ছদ ল্যাপটপে চোখ রেখে আগের মতোই বলল, কতদিন থাকতে চাও? দুষ্টু দাঁতে দাঁত চাপে, ওয়েল, আমি যেখানে সারা জীবন থাকতে চাই। তাহলে ডিভোর্স পাবে না, ক্ষতিটা তোমারই। দুষ্টুর রাগ আকাশ ছিল। পেয়েছেটা কি লোকটা? হ্যাঁ, কথায় কথায় শুধু ডিভোর্স ডিভোর্স। এত ঘটা দেওয়া লাগবে কেন? প্রচ্ছদ সেদিকে ফিরেও তাকালো না। প্রযুক্তর ফোন আসতে ভার্সিটির কিছু বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে গেল। দুষ্টু হাত মুঠো করে দাঁড়িয়ে থাকলো। কতক্ষণ পর ভীষণ আক্রোশে ধুমধাম শব্দ করে লাগেজ গুছানোর আওয়াজ হলো। কথা বলার এক পর্যায়ে প্রচ্ছদ স্বভাবসুলভ বলল, আচ্ছা রাখো, তাহলে পরে কথা হবে। প্রযুক্ত হন্তদন্ত হয়ে বলে, হ্যাঁ এই শোন প্রচ্ছদ, শোন শোন না। প্রচ্ছদ কানে আবার ফোন রাখে। চোখ কুঁচকে বিরক্তির গলায় বলে, কি হয়েছে? প্রযুক্ত আস্তে করে বলল, কালকে কখন রওনা দিচ্ছি? 9টায়। আচ্ছা আচ্ছা রাখি এখন। না না রাখিস না। প্রচ্ছদ দাঁত দিয়ে দাঁত ঘষে। আমার অনেক কাজ পড়ে আছে। প্রযুক্ত তাড়াতাড়ি বলবি নাকি? বলছি তো, শোন না প্লিজ কুইক। মেয়ে মানুষের মতো মিনমিন করতেছিস কেন? প্রযুক্ত চোরা গলায় বলল, তোর ভাবিয়ে নিয়ে যাই। প্রচ্ছদ ভ্রু কুঁচকায়। ভাবি? কোন ভাবি? কিসের ভাবি? প্রযুক্ত আরো নিচু স্বরে বলে, দোস্ত এরকম করস কেন? শ্রেয়সী নিয়ে যায় না? প্রচ্ছদকে কথা বলতে না দিয়ে প্রযুক্ত আবার বলল, না মানে তোর সাথে পরিচয় হতে হবে না, তাই নিয়ে যেতে চাচ্ছিলাম আর কি। অন্য সময়ও পরিচিত হতে পারি। না মানে ওই তোর পরিচিত হওয়াই হবে, সাথে আমার হানিমুনটাও টুরটাও হয়ে যাবে। প্রযুক্ত তুই কি নিজে মরবি, সাথে আমারেও মারবি? তোর সমস্যা কি? 2 দিনও হয় নাই বিয়ে করছস, এখনই এত বউ পাগলা হয়ে গেছিস? কই দেখ তো, আমার তো প্রায় 2 মাস হয়ে গেল। আমি কি তোর মতো বউ পাগলা? দুষ্টু চোখ মুখ কুচকিয়ে কথাগুলো শুনল। ওপাশ থেকে প্রযুক্ত বলল, না তুমি বউ পাগলা না, বউ সোহাগী। তুমি কি একা একা যাইতেছ? যাচ্ছ তো বউকে বগল দাবা করে নিয়ে। নীরও বউ নিয়ে যাবে। ও সবাই বউ নিয়ে যেতে পারবে, শুধু আমি পারবো না। মিঙ্গেল হয়েও আমি সিঙ্গেল হয়ে গিয়ে তোমাদের কাপলদের মধ্যে রং তামাশা হজম করবো, তাই না? ওকে, আমি বড় ভাবিকে বলে তোর পারমিশন নিয়ে দিচ্ছি। ওয়েট দোস্ত। প্রচ্ছদ উঠে দাঁড়ালো। প্রযুক্ত ফোনের মধ্যে চিৎকার করে উঠল, এই না না বন্ধু, এরকম করিস না। আমি না তোর বেস্ট ফ্রেন্ড। সাই ফ্রেন্ড। প্লিজ নিয়ে যাই। ওরে না নিয়ে গেলে আমিও যাবো না, আমার ভালো লাগে না। আগে কেমনে ভালো লাগতো? প্রযুক্ত হালকা গলায় বলে, কি জানি, কিন্তু এখন কিচ্ছু ভালো লাগে না। প্রচ্ছদ বড় করে শ্বাস ফেলল। আচ্ছা নিয়ে আসিস, বাট বি কেয়ারফুল, কেউ যাতে না বুঝে। প্রযুক্ত খুশিতে লাফিয়ে উঠল, আচ্ছা আর শোন, ওখানে গিয়ে আবার কিছু হবে না তো? না, তুই তো আমাদের গ্রামের বাড়ি যাস নাই, তোকে কেউ চেনেও না। সুতরাং তুই আমার বন্ধুর পরিচয় যাবি, নট বড় ভাবির ভাই, তাহলে জট লেগে যাবে। ওকে দোস্ত, টাটা, টেক কেয়ার, হ্যাভ এ ফান। হইছে, ফোন রাখ। ফোন রাখতেই দুষ্টু সামনে এসে দাঁড়িয়ে বলল, কোন শার্ট নেবেন? ল্যাপটপে ব্যস্ত হাতে টাইপ করে চলল। দুষ্টু মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে আবার জিজ্ঞেস করলো, কোন গেঞ্জি নেবেন? এবারও উত্তর এলো না। দুষ্টু আকস্মিক ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। প্রায় সাথে সাথে প্রচ্ছদ কড়া লাল চোখে তাকালো। সেই চোখ দেখেই দুষ্টু দৌড়ে ঘরের বাইরে চলে এলো। বুকে থুথু দিয়ে গেল টিয়ার রুমের দিকে। আজ রাতে তার ঠিকানা টিয়ার রুমেই হবে। নিজের রুমে আজ আর পা রাখা মানে রাক্ষসের সম্মুখে নিজেকে নিজে সমর্পণ করা। উফ, মহা যন্ত্রণা। প্রভাতের প্রথম প্রহরের শেষ লগ্নে সব গোছগাছ শেষ করে তৈরি হয়ে দুষ্টু আয়নার সামনে এসে দাঁড়ালো। প্রচ্ছদ চোখ উঠিয়ে একবার তাকালো,
তাকাতেই যেন চোখ ঝলসে যাওয়ার উপক্রম হলো। নয়নতারায় কেমন এক দৈব ধাঁধা খেলে গেল। দুষ্টু হিজাবের কোনায় পিন লাগাতে লাগাতে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, দেখলে সুন্দরভাবে দেখুন, অমন অসুন্দরভাবে তাকানো কেন? প্রচ্ছদ চোখ উল্টালো, পাতাহীন গলায় বলল, দেখলাম মেকআপ করে 2 মিনিটে কিভাবে এত আকর্ষণীয় হলে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। দুষ্টু ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলেন নাই হেসে বলে, কমন স্টকে কথা শেষ হলে আর ধরা পড়লে সব ছেলেরা এই কথাগুলোই বলে। প্রচ্ছদ ভ্রু উঁচিয়ে বলে, মনে হয় অপমান করলে। দুষ্টু বিড়বিড় করলো কিছুক্ষণ, এরপর ধমকিয়ে বলল, যাবেন না? উঠুন জলদি। যাচ্ছি তো, এত চিল্লিয়ে বলার কি হলো? দুষ্টু চোখ পাকিয়ে উত্তর দিল, আমি কিন্তু যাব না। না গেলে আমার কি? সে চোখ মুখ শক্ত করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ধুমধাম শব্দ করে লাগেজ হাতে নিয়ে বেরিয়ে গেল। প্রচ্ছদ হালকা আওয়াজে বিড়বিড় করতে করতে ছুট লাগালো, এত রাগ কেন মনুষ্যকন্যার হতে পারে না? সাদা রঙের গাড়িটার কাছাকাছি আসতেই দূর থেকে চোখ পড়ল তেজি এক রমণীর ভীষণ আক্রোশে গাড়িতে লাগেজ ওঠানোর চেষ্টা করছে। প্রচ্ছদ এক পলক তাকিয়ে ফোন করে প্রযুক্ত আর নীরকে তৈরি থাকতে বলল। এরপর ধীর পায়ে এগিয়ে লাগেজটা হাত দিয়ে ধরতেই দুষ্টু মুখ ফুলিয়ে চোখ লাল করে তাকায়। প্রচ্ছদ ঠোঁট প্রসারিত করে হেসে লাগেজটা উঠিয়ে দিয়ে বলল, ম্যাডাম দয়া করে সামনে এসে বসুন। দুষ্টু অন্যদিকে তাকিয়ে বলল, বসবো না, যাব না আপনার সাথে। লাগেজটা শুধু তুলে দিতে এসেছিল। না গেলে তো হবে না দুষ্টু মহারানী। কেন হবে না? ঠিক আছে, কিছুক্ষণ আগেই তো বললেন আমি না গেলে আপনার কিছু না। হিমশীতল সূক্ষ্ম পবনে গা মাখিয়ে চুল উড়িয়ে মন এড়িয়ে প্রচ্ছদ এসে দুষ্টুর পেছনে দাঁড়ালো। মৃদু হেসে কানের কাছটায় ফু দিতেই হাওয়া ছড়িয়ে পড়ল দুষ্টুর চোখে মুখে নাকে। সে হাওয়ার নাম প্রচ্ছদ, যে হাওয়ার অধিকারিণী কেবল মাত্রই দুষ্ট। ওর চোখ জোড়া বন্ধ হয়ে এলো, হাওয়ার মিষ্টি গন্ধে শরীর অবশ হয়ে এলো। চোখ খুলে তাকাতে তাকাতেই তখনই সেই উত্থাল সমীরের মালিক দুষ্টু কথা বলে ঈষৎ হেসে পলকে গিয়ে বসে পড়েছে ড্রাইভিং সিটে। আমার মন থাকে সেথা, তুমি থাকো যেথা, আর তুমি না গেলে কি করে হয় বলো তো? মিনিট দুয়েক বাদে দুষ্টু চট করে নয়নের দ্বার খুলল। প্রচ্ছদ তখন অন্য মনস্ক হয়ে ফোনে কথা বলছে, গাড়ি চেক করছে, পকেট হাতাচ্ছে, সানগ্লাস পরছে তো খুলছে, চুল ঠিক করছে। মুহূর্তগুলোকে এড়িয়ে যাওয়ার তার কত ব্যর্থ প্রচেষ্টা। দুষ্টু জোরালো শব্দে শ্বাস ছেড়ে নিঃশব্দে হেসে উঠল। ড্রাইভিং সিটের পাশের সিটটাতেই বসলো, ঠোঁটের ফাঁকে ক্ষুদ্র হাসির সঞ্চার ঘটিয়ে বাইরে তাকিয়ে রইল। শীতের জগদ্দলে সূর্যদেবের মিষ্টি কিরণে চিত্ততুষ্ট। আঁকাবাঁকা রাস্তা মাড়িয়ে ধুলো উড়িয়ে শত সবুজাব গাছ ফেলে গাড়ি ছুটে এসে দাঁড়িয়েছে একটা ফাঁকা রাস্তায়। রাস্তার মোড়ে এক কোনায় টিলার মতো জায়গায় ঘাসের আয়োজন, শত প্রজাপতির আলোড়ন, লাল নীল সবুজ ফড়িংয়ের লুকোচুরি খেলা। দুষ্টু গাড়িতে বসেই দেখলো, হাসলো, মুগ্ধ হলো। অতঃপর ঢালু পিচঢালা রাস্তার দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। রাস্তার ধারে জঙ্গল থেকে বুনো ফুলের গন্ধ ভেসে নাকে ঠেকল। নীড় এগিয়ে সে প্রচ্ছদের সাথে কথা বলে গাড়িতে লাগেজ তুলতে গেল। দুষ্টুর দিকে মিনিট খানিক তাকিয়ে থেকে পলক ফেলে নিজেকে নিজের নিয়ন্ত্রণে এনে আবার আপন কাজে ব্যস্ত হলো। দুষ্টু গাড়ি ছেড়ে বেরিয়ে টিয়াকে জড়িয়ে ধরল। তার শুকনো মুখ, রুগ্ন চেহারা, চোখের নিচে কালো আবরণের ন্যায় কালি পড়া দেখে ব্যস্ত কণ্ঠে হালকা আওয়াজে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে টিয়া? টিয়ার ঠোঁটে মলিন হাসি। ঠিক করতে চাইলে কি সব ঠিক হয় নতুন ভাবি? দুষ্টু উত্তর দেয় না। টিয়া বলে, পেছনে বসবে আমার সাথে, নির্ভয় তাহলে সামনে বসুক। প্রায় সাথে সাথে যেন হাওয়ার ভর করে চিৎকার ভেসে এলো। না। দুষ্টু ভ্রু কুচকে তাকায়। প্রচ্ছদ জড়তা নিয়ে বলে, না মানে তুই নীরের সাথে বসবি, নতুন বিয়ে করছিস না, এখন শুধু স্বামী স্বামী করবি, নো ভাবি ভাবি ইজ অ্যালাউ। তার মিথ্যে ধমকানোতে টিয়ার ঠোঁট টেনে পুনরায় মলিন হাসলো। দুষ্টু দাঁত খিচে বলে, যান, আমি সামনেই বসবো, জলদি স্টার্ট দিবেন। দাঁড়াও, প্রযুক্ত আসুক, তোমরা বসো। নীর টিয়া পেছনে বসলো। দুষ্টু সামনে বসতেই ব্যাক মিররে নীরের মুখটা স্পষ্ট হয়ে উঠল। দুষ্টু চোখ সরিয়ে নেয়। আয়নাটা হালকা বাঁকিয়ে দিতে গোপন যন্ত্রণা নিয়ে পেছনে বসে থাকা নীর এবার স্পষ্ট
আয়নায় দেখতে পায় নীল রং পরিহিতা অন্য মনস্কর সেই রমণীর কোমল সুন্দর পেলব আনন। তার হৃদয় থমকালো, নিজেকে নিজে ধমকালো, তবুও সুরাহা হলো না। অতঃপর যখন বেখেয়ালের সেই আয়নার ফাঁকে ফাঁকে ভেঙে পড়া অসহায় কষ্টে জর্জরিত এমন ন্যায় সহধর্মিনীর মুখটা বারংবার উকি দিল, সে তখন পিলে চমকে উঠল। টিয়ার দিকে মনোযোগ নিয়ে তাকালো। ভেতর থেকে কে যেন একটা বলে উঠল, মেয়েটা সারাদিন এত কি ভাবে? বিয়ের পরপরই এত চুপচাপ হয়ে গেল, কার জন্য এত কষ্ট পায়? মিনিট পাঁচে গড়ালো না, অথচ আগমন ঘটল আরেক দম্পতির। প্রচ্ছদ প্রযুক্তর সাথে কোলাকুলি করে শ্রেয়সীর দিকে তাকালো। অভ্যর্থনা জানানোর শেষ হলে প্রযুক্তর কানে ফিসফিস করে বলল, তাই তো বলি, এত বউ পাগলা হয়ে গেলা কেন? কালে ভদ্রে একটা সুন্দরী মেয়ে পটাতে পেরেছ, তা নয়তো এ জনমে আর তোমার বিয়ের পানি পাওয়া হতো না। প্রযুক্ত সজোরে প্রচ্ছদের পেটে কনুই মারে। প্রচ্ছদ পেট ধরে বায়ু ভর্তি মুখ ফোলালো। দুষ্টু তখন সেদিকেই ভ্রুকুটি করে তাকিয়েছিল। তা দেখে প্রচ্ছদ এগিয়ে এলো। দুষ্টু ঠান্ডা মেজাজে প্রশ্ন করল, ও আমাদের সাথে যাবে? পেট থেকে হাত সরিয়ে অনেক কষ্টে প্রচ্ছদ উত্তর দিল, কেন, কোনো সমস্যা? দুষ্টুর মেজাজ খারাপ হলো। আকাশ সম পরিমাণ তেজ নিয়ে দাঁত কিরমির করে বলল, প্রশ্ন আমি আগে করেছি, প্রশ্নের উত্তর প্রশ্ন করতে বলিনি। যাবে। ওই হলো প্রযুক্তর বউ, চেনো তো না, একই সাথে পড়ে। প্রচ্ছদের কথার মাঝেই দুষ্টু গাড়ি থেকে বেরিয়ে এলো। উঁচু স্বরে বলে উঠল, আমি যাব না, আপনার গ্রামের বাড়ি আপনি যান। দুষ্টুকে দেখে শ্রেয়সীর চক্ষু চড়ক গাছ। প্রযুক্ত দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আপনি বললেন এক জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, তবে এসব কি? ও কেন যাচ্ছে? প্রযুক্ত মাথা চুলকালো। ও তো শ্রেয়সীকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সবার সাথে দেখা করিয়ে। নীর নিজেও গাড়ি ছেড়ে বেরিয়ে এলো। শ্রেয়সী নীর দুজন দুজনের দিকে চোখ পাকিয়ে মিনিট দুয়েক তাকিয়ে থেকে একসাথে বলে উঠল, আমি যাব না। ভাগ্যিস ফাঁকা রাস্তা। প্রচুর প্রযুক্ত টিয়া থতমত খেয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। নীর এগিয়ে গেল। দুষ্টু পেছনে দাঁড়িয়ে থেকেই দেখলো। তুই কেন আসছিস? শ্রেয়সী চোখ উল্টিয়ে জবাব দেয়, তো এখন কি তোর পারমিশন নেওয়া লাগবে? নীর দাঁতে দাঁত চেপে বলে, একদম আমার সাথে তেরা কথা বলবি না, মায়ের একটাও রাস্তায় পড়বে না। তোর কি মনে হয় তুই মরবি আর আমি তাকাই তাকাই দেখব? মার একটা শুধু, আমার হাত কি বাড়িতে রেখে আসছি? নীর সজোরে শ্রেয়সীর বাহুতে কিল মারল। কথার মাঝে শ্রেয়সী দু ঠোঁটের মাঝে 2 ইঞ্চি ফাঁক হয়ে গেল। বাহুর দিকে তবদা হয়ে কতক্ষণ তাকিয়ে থেকে নীরের দিকে দাঁত কিরমির করে এগিয়ে গেল। দুহাত মুঠ করে শক্ত করে চুল টেনে ধরল। দুষ্টু অতিষ্ঠ নয়নে তাকিয়ে থাকলো। বড় বড় পা ফেলে দুটোকে আলাদা করে বলে উঠল, কি সমস্যা তোদের? মারামারি করছিস কেন? তোদের সমস্যা আমাকে নিয়ে, আমি তো প্রথমেই চলে যেতে চেয়েছি। শ্রেয়সী নালিশ দেওয়ার মতো করে বলল, তুই জানোস এই হারামজাদা কি করছে? নীর তেড়ে এলো। একদম গালি দিবি না। 100 বাদ দিব, তুই আমাকে না বলে বিয়ে করছস। হ্যাঁ, নিজে কি করছস? নিজে মনে হয় আমার 14 গোষ্ঠী সহ দাওয়াত দিয়েছিলি। শ্রেয়সী কাদো কাদো চোখে দুষ্টুর দিকে তাকালো। দেখছস ও কিভাবে কথা বলে? ওর ব্যবহার কুত্তার চেয়েও খারাপ। আর তোরটা তো নাগিনীর চেয়েও খারাপ। এই কথা শুনে শ্রেয়সী আর্তনাদ করে ওঠে। দুষ্টু পড়ল মহা ফ্যাসাদে। একবার নীর তো আরেকবার শ্রেয়সীর দিকে তাকালো। এরপর নীর শ্রেয়সীর মাঝে পুনরায় তুমুল যুদ্ধ লাগলো। দুষ্টু বিড়বিড় করে কিছুক্ষণ গালিগালাজ করলো দুটোকে। খানিক দূরে দাঁড়িয়ে থাকা ওরা তিনজন এগিয়ে এসে সমস্বরে হঠাৎ বলে উঠল, এই তোমরা একজন আরেকজনকে চেনো? শ্রেয়সী বলল, চিনি মানে? খুব ভালো করে চিনি, আমরা সবসময় একসাথেই থাকতাম। প্রচ্ছদ কপাল কুঁচকে ভাবুক গলায় বলল, কিন্তু আমি তো একদিন দুষ্টুকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল তোমাকে। দুষ্টু মাঝপথে ধমকিয়ে থামিয়ে দিল। চুপ করুন, কিছু বলিনি আমি আপনাকে, আমি এদের একদম চিনি না। প্রচ্ছদ বুঝতে পারলো এসব দুষ্টুর অভিমানের কথা, বন্ধুত্বের অভিমান। এতক্ষণ কি ভীষণ সুন্দর লাগছিল তিনজনকে। প্রচ্ছদ বলল, আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠো সবাই। রাস্তার মাঝে কি শুরু করেছো? গাড়িতে উঠতে গিয়েও বেঁধে গেল আরেক দ্বন্দ্ব। শ্রেয়সী যে সিটে বসেছে সেই সিটে এতক্ষণ নীর বসেছিল, এখন দুজনেরই সেই সিট চাই। তা নিয়ে চলল আরেক দফা। দুষ্টু বিরক্ত হয়ে চিল্লিয়ে বলল, আরে কি ব্যাপার নীর, তুমি কি মেয়ে মানুষ নাকি বাচ্চা? সামান্য সিট নিয়ে কি শুরু করেছো?
সাথে সাথে যেন সব থেমে গেল। কথাটা বলে দুষ্টু কেমন একটা হয়ে পড়ল। কতদিন বাদে এভাবে কথা বলা, শাসন করা, এখন কি এভাবে কথা বলা মানালো? কেমন খাপছাড়া শোনা গেল না? দুষ্টুর বোধ হলো যেন সে চরম আশ্চর্যের এক কথা বলে ফেলেছে। প্রচ্ছদের দিকে এক ঝলক তাকালো। নীর চুপচাপ সিটে বসে পড়েছে। গাড়ি চলতে শুরু করতেই প্রচ্ছদ প্রযুক্ত নানান কথা বলল। বাকি সবাই হা পর্যন্তই থেমে রইল। এক পর্যায়ে প্রযুক্ত মজার ছলে বলল, কিরে নীর, বউকে খাওয়াস না? এই অবস্থা কেন? টিয়া চমকালো, থমকালো, দোচোখ ভর্তি নীর নিয়ে চাইল। অতঃপর অনেকদিন বাদে নিজেকে কেমন নিজের বলে মনে হলো। বুকের মাঝে ভারী পাথরটা আরো কয়েক টন বুঝি ভারী হলো। অন্যদিকে তাকাতে গেলেই পাশে বসা শ্রেয়সীর দিকে নজর পড়ল। সাথে সাথেই বুকের ভেতর জমানো কষ্টগুলো হু হু করে এক লাফে শতগুণ বেড়ে গেল। এই কষ্ট কি টনে মাপা যায়? যায় না। যায় বুঝি? টিয়া সেকেন্ড কতক চেয়ে রইল ওই স্ফটিক রাঙা মুখটার দিকে। মনে মনে বলে উঠল, মাশাল্লাহ, সুখী হোক সবাই। ছুটে চলা গাড়ির দৌড় ঘন্টাখানেক পার হতে না হতেই প্রচ্ছদের বুকে ঢলে পড়ল নিয়ন্ত্রণ হারানো একটা আদরে নীল কাপড়ে মোড়ানো মাথা। সে হাত বাড়িয়ে মাথাটা বুকে আগলে ধরল। এক হাতে জড়িয়ে রাখলো বাহু। খুব গোপনে তপ্ত শুকনো হালকা চুমু হিজাবের উপরে মেখে দিল। কারো চোখে পড়ল না, অথচ পড়ল নীরের। বুকের মাঝে দাউ দাউ করে জ্বলা আগুনের তেজ কত গুণ যে বাড়ল তার খবর কেউই রাখল না।